করি, আর হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? দিচ্ছি। হ্যাঁ, দেখছি। রাইট। আচ্ছা, আমরা তাহলে কম্পিউটার ফান্ডামেন্টাল দিয়ে স্টার্ট করি। আমি তোমাকে হচ্ছে এইটার হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, আমি জাস্ট হালকা পাতলা একটু কিছু বলে তারপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড থেকে স্টার্ট করব। আচ্ছা মিস। আচ্ছা, এখানে প্রথমে যেমন আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ মিস। আচ্ছা, এখানে প্রথমে আছে হচ্ছে ফান্ডামেন্টাল অব হচ্ছে কম্পিউটার। আমার আসলে আমরা যখন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ক্লাস নেই বা যে কোনো সফটওয়্যারের ক্লাস নেই, সাধারণত মানে স্টুডেন্ট পারুক আর না পারুক, আমাদের কাজ হচ্ছে আমরা টুকটাক একটু ধারণা দেই। হ্যাঁ, পারলেও দেই, না পারলেও দেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই জন্য ছোটোখাটো করে একটু জাস্ট কিছু কয়েকটা রেডি করে রাখছি, তোমার জন্য রাখছিলাম ওই দিনই, তো ওই দিন তো আমাদের ক্লাস হলো না। যাই হোক, এখানে আছে হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার। তো কম্পিউটারটা হচ্ছে কি একটা ইলেকট্রনিক মেশিন, একটা হ্যাঁ মেশিন, একটা ডিভাইস, যেটা হচ্ছে কি করে আমাদের হচ্ছে ম্যানিপুলেট করে বিভিন্ন ইনফরমেশন। আমরা মানে আমি ডিটেলসে বলতেছি না, ছোটোখাটো করে বলতেছি তোমাকে। ওকে, তো এটা আচ্ছা। হচ্ছে কি আমাদের সাধারণত আমরা যে কোনো জিনিস সম্পর্কে, যে কোনো তথ্য সম্পর্কে জানার জন্য কম্পিউটারটা ব্যবহার করি, বা অ্যানালাইসিসের জন্য কম্পিউটার ব্যবহার করি, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে যেমন আছে, আচ্ছা এটা বোধহয় একটু হ্যাং করে ফেলছে। আচ্ছা, এইখানেও আবার কম্পিউটার সম্পর্কে আমি টুকটাক দিছি, এবং কম্পিউটারের লাইক এখানে হোয়াট ইজ কম্পিউটার আমি আবার দিছি। কম্পিউটার ইজ আ মেশিন দ্যাট ক্যান স্টোর অ্যান্ড প্রসেস ইনফরমেশন। মোস্ট কম্পিউটার্স রিলে অন আ বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম সম্পর্কে তো পড়ছো, তাই না? হ্যাঁ ম্যাম। হুম হুম, এখানে বাইনারির সংখ্যা কয়টা? এখানে বাইনারি সংখ্যা হচ্ছে আম, 2টা। দুইটা, জিরো এবং হচ্ছে ওয়ান। এবং হুম, উইন্ডোজ সাধারণত কোন পদ্ধতিতে কাজ করে? বাইনারি পদ্ধতিতে কাজ করে, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পিউটারের সংজ্ঞা আমি লিখে দিছি, তুমি এটা জাস্ট তোমার প্রয়োজন হলে লিখে নিতে পারবা। আচ্ছা। এরপরে হচ্ছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ইনিয়াক। এটা বোধহয় তোমার বইতে ছিল, তাই না? আম, হ্যাঁ ছিল। হ্যাঁ, ENIAC, হ্যাঁ, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আচ্ছা, এরপরে হচ্ছে মানে বাংলাদেশের প্রথম যে কম্পিউটারটা, সেই কম্পিউটার নাম হচ্ছে কি IBM 1620, যেটা একটা মেইন ফ্রেম কম্পিউটার। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পিউটার আবিষ্কার কে করেন, কত সালে করেন, আমি এখানে লিখে দিছি। পৃথিবীর হচ্ছে প্রথম যে তোমার মানে ইলেকট্রনিক কম্পিউটার, সেটা হচ্ছে কি মার্ক 1। হ্যাঁ, না, ইলেকট্রনিক কম্পিউটার অ্যাকচুয়ালি হচ্ছে মানে ইনিয়াক, কিন্তু প্রথম একটা পূর্ণাঙ্গ যে কম্পিউটারটা ছিল সেটা হচ্ছে মার্ক 1। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আধুনিক কম্পিউটারের জনক আমরা কাকে বলি? চার্লস ব্যাবেজকে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু কম্পিউটারের আবিষ্কারকের নাম কি? উম, আম, না, শিওর না মিস। আচ্ছা, কম্পিউটারের আবিষ্কারকের নাম হচ্ছে হাওয়ার্ড H. আইকেন। এই যে একটা কম্পিউটারে দেখাইলাম না, যে মার্ক 1, এই মার্ক 1টা একটা পূর্ণাঙ্গ কম্পিউটার, এবং এই পূর্ণাঙ্গ যে কম্পিউটার, এই কম্পিউটারটা হচ্ছে আবিষ্কার করছেন 5জন প্রকৌশলীর মাধ্যমে। উনি এটা তৈরি করছেন। এখানে লেখা আছে কিন্তু অ্যালান টুরিং, তাই না? হুম। কিন্তু আবার আরেকটা নাম আছে হাওয়ার্ড 'আইকেন, ওনার পুরো নাম হচ্ছে হাওয়ার্ড H. আইকেন আর কি। সরি। তো এটা হচ্ছে সাধারণত কারিগরি শিক্ষা বোর্ডের থেকে তার নামটা হচ্ছে বেশি ব্যবহার করা হয়, হাওয়ার্ড H. আইকেনের নাম। এমনিতে আমরা যখন সার্চ করি গুগলে, তখন আমরা হিউজ পরিমাণ হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের নাম পাই, বাট হচ্ছে তার নামটা হচ্ছে
সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, যে এর কারণ হতেছে তিনি একটা পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি করেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে পৃথিবীর প্রথম প্রোগ্রামার অ্যাডা লাভলেস। হ্যাঁ, তার পুরো নাম হচ্ছে কাউন্ট লেডি অ্যাডা লাভলেস আর কি। কাউন্ট কন্যা ছিলেন, এর জন্য তার নাম হচ্ছে কাউন্ট যোগ করা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পিউটারের পূর্ণাঙ্গ শ্রেণীবিভাগ। কম্পিউটার সাধারণত অনেক সময় বলা হয় যে কম্পিউটার কয় প্রকার। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কোনগুলো? Analog computer means um, মানে যেটা আধুনিক কম্পিউটার যেটা। না। আচ্ছা, একটু এটা আমাকে ডাকতেছে, তো আমি একটু জাস্ট মিউট করি, হ্যাঁ। আচ্ছা, সরি, হ্যাঁ হ্যাঁ, একটু ডাকতেছিল তো। হ্যালো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, অ্যানালগ কম্পিউটার হচ্ছে পৃথিবীর প্রথম সময়ের যে কম্পিউটারগুলো ছিল, হুম, যেই কম্পিউটারে সাধারণত কোনো মনিটর ছিল না, হ্যাঁ। সেই কম্পিউটারটাকে অ্যানালগ কম্পিউটার বলা হয়। যেমন হচ্ছে ইনিয়াক। ইনিয়াক তুমি যদি গুগলে সার্চ দাও দেখবা ইনিয়াক কম্পিউটারটার দেখায় প্রায় প্রথম সময়ে যে কম্পিউটারগুলো ছিল, সেই কম্পিউটারটা ছিল তিন থেকে মানে তিন রুম প্রায় তিন রুম, মানে এত বড় কম্পিউটার যে ওই কম্পিউটারটা তিন রুম জুড়ে ছিল। এবং ওই কম্পিউটারগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটার। ওই কম্পিউটারে সাধারণত একটা কার্ডের মাধ্যমে, একটা পাঞ্চ কার্ডের মাধ্যমে রেজাল্ট দেখা হইতো। তখন আর এরকম মনিটর ছিল না, এই জন্য ওইগুলাকে বলা হয়তো হচ্ছে অ্যানালগ কম্পিউটার। ওকে, গুগলে সার্চ দিলেই তুমি পাবা। ওকে। ওকে। আচ্ছা, ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার হচ্ছে সাধারণত বর্তমান সময়ে যে কম্পিউটার যেগুলোতে আমরা সাধারণত যেই ধরনের কাজ করি এবং ওই কাজগুলো আমরা মনিটরে দেখতে পাই, সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। আর আচ্ছা। হাইব্রিড কম্পিউটার হচ্ছে সাধারণত গবেষণার কাজে যে কম্পিউটারগুলো ব্যবহার করি, সেটাই হচ্ছে হাইব্রিড কম্পিউটার। আচ্ছা, হ্যাঁ। বর্তমান সময়ে হাইব্রিড কম্পিউটার কোনটা? হাইব্রিড কম্পিউটার এটা আমি সুপার জানি। সুপার সুপার কম্পিউটার। হ্যাঁ। আচ্ছা, মানে এখানে বিষয়টা হচ্ছে কি, আমি সবগুলো একসাথে লিখছি অ্যাকচুয়ালি। কম্পিউটারের প্রধান, হ্যাঁ, কম্পিউটারে হচ্ছে প্রধান কিন্তু তিন ভাগ। এই যে প্রথম যে তিনটা না, হ্যাঁ। এইটাই হচ্ছে প্রধান ভাগ। সেইটাকে আবার আহ, আবার চার ভাগে ভাগ করা হয়েছে পরবর্তীতে, বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার কোনগুলা? মানে যেটা মানে মনিটরের যেটা দেখে সেটা কম্পিউটার। আচ্ছা, মনিটর বর্তমানে আসলে সব কম্পিউটারে মনিটর আছে। এখন মেইন ফ্রেম হচ্ছে কি যে বর্তমান সময়ে ডেস্কটপ যে কম্পিউটার, ডেস্কটপ, হ্যাঁ। ওইটাই হচ্ছে সাধারণত মেইন ফ্রেম কম্পিউটার। ঠিক আছে। ও। হুম। আচ্ছা, এরপরে মিনি কম্পিউটার হচ্ছে ল্যাপটপ, হ্যাঁ। ট্যাব, নোটবুক বা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু এক ধরনের মিনি কম্পিউটার, তাই না? হ্যাঁ। আচ্ছা, মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারটা আমি একটু সার্চ করে দেখাই। মাইক্রো কম্পিউটার সম্পর্কে আইডিয়া আছে? এম, যেটার মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোসফট উইন্ডো এরকম। না না, আমি একটু দেখাই। আচ্ছা, এখানে ওই রকম আসে নাই। এই যে হুম। দেখো, এগুলো হচ্ছে, সরি, মাইক্রো কম্পিউটার বলে হচ্ছে, এটা মেইন ফ্রেম কম্পিউটার। আমি হ্যাঁ। ওখানে মাইক্রো ছিল। আচ্ছা, মাইক্রো হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। হ্যাঁ, আচ্ছা, আমার এটাতে বোধহয় একটা ভুল ছিল। সরি, আমি মেইন ফ্রেমটা বাদ দিয়ে মাইক্রোতে চলে গেছিলাম।
মেইন ফ্রেম হচ্ছে এই কম্পিউটারটা হচ্ছে মেইন ফ্রেম, ঠিক আছে? ও, এইটা এবং এই মেইন ফ্রেমটা। হ্যাঁ, মেইন ফ্রেম কম্পিউটারগুলো সাধারণত এইগুলো বিশাল থাকে এবং এটা শুধুমাত্র ব্যবহার হয় মানে গবেষণার কাজে, তো এটা কাজে লাগেই। তাছাড়া এটা কিন্তু ব্যবহার হয় সাধারণত ইন্টেলিজেন্স যে কর্পোরেশনগুলো আছে, মানে গোয়েন্দা সংস্থা, হ্যাঁ, ঠিক আছে, ওরা এটা ব্যবহার করে। আচ্ছা, আর মাইক্রো কম্পিউটার হচ্ছে ডেস্কটপ যে কম্পিউটার, হ্যাঁ, সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। আচ্ছা, আর হ্যাঁ, সুপার কম্পিউটার হচ্ছে সাধারণত আহ, বর্তমান সময়ে আমরা যে রোবটগুলা দেখি, লাইক মানে সবচেয়ে বেশি যে জনপ্রিয় একটা নাম আছে সেটা হচ্ছে সোফিয়া। হুম, হ্যাঁ, এটা একটা সুপার কম্পিউটার বলতে পারো। নর্মালি সুপার কম্পিউটার বলার কারণ হচ্ছে যখন কিনা সুপার কম্পিউটার মানে তৈরি করাও হয় নাই পুরোপুরি, তখনকার সময়ে মানে তারা যারা কিনা এই কম্পিউটারটা তৈরি করতেছিলেন, তো তাদের একটা ইয়া ছিল যে আমি এই কম্পিউটারটাকে আমরা যেমন কিবোর্ডে কমান্ড দেই সেটা আমরা আমাদের মনিটরে ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, আর সুপার কম্পিউটারের প্রধান একটা বৈশিষ্ট্য ছিল, বা এখনো মানে এখন যেহেতু তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে আহ, এটার কি আছে বলো তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, আর্টিফিশিয়াল হ্যাঁ, ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা। তো হ্যাঁ, সুপার কম্পিউটারের একটা কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, আমরা যেটা কমান্ড দেই সে তার মতো করে সেটা সে অ্যাপ্লাই করতে পারে, এর জন্য এটা সুপার কম্পিউটার। যেমন সোফিয়া একটা সুপার কম্পিউটার, যদিও এটাকে রোবট বলা হয়, বাট তার ব্রেইনটা একটা সুপার কম্পিউটার, হ্যাঁ, ঠিক আছে? রাইট। এরপরে হচ্ছে সিপিইউর আবিষ্কারককে এখানে আমি লিখে দিছি, তুমি এটা যখন আমি তোমাকে ফাইলটা দিয়ে দিব তুমি এগুলো দেখতে পারবা। মাউস আবিষ্কারক এবং কত সালে আবিষ্কার করছে, এগুলো অনেক সময় কাজে লাগে। অনেকে মনে করে যে আমি কোন সালে মাউস আবিষ্কার হয়েছে, কে আবিষ্কারক, এটা কাজে লাগে না, এটা ভবিষ্যতে কাজে লাগে। যদি তুমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করো সেই ক্ষেত্রে তোমার কাজে লাগবে, অথবা যদি কখনো কোথাও এক্সাম দাও, হ্যাঁ। হ্যাঁ, যেমন আমার যে স্টুডেন্টরা এক্সাম দিত ওদের এইগুলা অনেক কাজে লাগতো। আচ্ছা, তো যার কারণে এইগুলা দেখে নিও, হ্যাঁ। আমি আর এত ডিটেলসে না গেলাম, আমি প্র্যাকটিক্যালি দেখে যাচ্ছি, হ্যাঁ। হুম, আচ্ছা, আমরা স্টার্ট করব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে স্টার্ট করার কারণ হচ্ছে আহ, হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইজি, হ্যাঁ। এটা দিয়ে হুম, যদি আমি স্টার্ট করি তাহলে তোমার আদার সফটওয়্যার ধরতে সুবিধা হবে। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ওপেন করি সেই ক্ষেত্রে হচ্ছে সাধারণত উইন্ডো কি কোনটা বলতে পারো? উইন্ডো হচ্ছে মাইক্রোসফট অফিসে অফিস। না, 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 এটা তোমার কিবোর্ডে দেখবা লেখা আছে, স্টার্ট লেখা আছে তোমার কিবোর্ডে। স্টার্ট না, এই কিবোর্ডে স্টার্ট কি লেখা নাই। তাহলে কি লেখা আছে কন্ট্রোলের ঠিক মানে পাশে? কন্ট্রোল শিফট অ্যালার্ট। না, আরেকটা তো আছে, উইন লেখা আছে না, উইন্ডো। উইন্ডো না, আমার কম্পিউটার উইন্ডো না, এক্সার ল্যাপটপটা, না, না, এখানে না, না, উইন্ডো কিবোর্ডে সিস্টেম। কিবোর্ডে কিবোর্ডের কথা বলতেছি, তোমার ল্যাপটপের যে কিবোর্ডটা সেখানে উইন্ডো বা স্টার্ট কিছু লেখা নেই? না ম্যাম, লেখা নাই। ওইটা তো লেখা থাকার কথা, ওইটা হয় আমারটা স্টার্ট। ডিফারেন্ট ল্যাপটপ আসলে আর কি। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, উইন্ডো কি হচ্ছে কি সাধারণত আমরা যেটা দিয়ে সাধারণত আহ, মানে শুনলে মনে হয় কি হয়তো উইন্ডো ওপেন হয়, অ্যাকচুয়ালি উইন্ডো ওপেন হয় না। সাধারণত প্রোগ্রাম ওপেন করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হ্যাঁ, হচ্ছে উইন্ডো কি, আমরা যেমন প্রেস করলাম, তো এখান থেকে দেখো আমার হচ্ছে আমার যতগুলো প্রোগ্রাম আছে এগুলো সব দেখাচ্ছে। তো আমি ডাব্লিউ প্রেস করতেছি কারণ হচ্ছে আমি এমএস ওয়ার্ড ইউজ করব, দেন আমি এন্টার প্রেস করলাম, তাহলে আমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে। আর একটা এন্টার প্রেস করলাম, তাহলে কি আমার মাইক্রোসফট ওয়ার্ড এন্টারপ্রেস হয়ে মানে ওপেন হয়ে গেছে। এখন তুমি বলতে পারো আমি তো এই কাজটা মাউসে করতে পারতাম, তাহলে আমি কিবোর্ডে কেন করলাম? মানুষ মনে করে যে মাউসে বোধহয় দ্রুত কাজ হয়, এটা হচ্ছে ভুল ধারণা। কিবোর্ড হচ্ছে ফাস্ট কাজ করে। তুমি যদি 80% কাজ কিবোর্ডে করতে পারো তাহলে দেখবা তোমার কাজ কত ফাস্ট হয়, মাউসে চাইতে কিবোর্ডে কাজটা বেশি শিখতে হয়, ঠিক আছে? তাহলে হ্যাঁ, আমি এখানে কি করছি, আমি হচ্ছে উইন্ডো কি প্রেস করছি, এটা হচ্ছে কন্ট্রোল এবং অল্টারের মাঝখানে থাকে। হ্যাঁ, এটা আমারটা সাধারণত কিবোর্ড, তোমারটা হইতেছে
ল্যাপটপের কিবোর্ড তো ওইটা একটু বাটনটা চেঞ্জ থাকে। এবং আচ্ছা। ল্যাপটপে কয়টা বাটন থাকে এটা কি তুমি জানো? আম, না। আচ্ছা, তোমার ল্যাপটপে কয়টা আছে অ্যাকচুয়ালি আমার ধারণা নাই। এটা পৃথিবীর প্রথম যে কিবোর্ডটা ছিল ওই ধরনের কিবোর্ডটা সাধারণত ৮০টার মতো করে কিবোর্ড মানে বাটন ছিল। হ্যাঁ। হুম। আর বর্তমান সময়ে ১০০ থেকে ১০১ থেকে হচ্ছে ১২৫টা কি থাকে, মানে কিবোর্ডের বাটন যেটা না, ওটাকে হুম। আমরা কি বলি সাধারণত, KEY কি। হুম। হুম। তো ওইটা হচ্ছে বর্তমান সময়ের গুলাতে ১০০ থেকে ১২৫টার মতো থাকে। আর প্রথম যে কিবোর্ডগুলো ছিল সেগুলো ৮০টার মতো ছিল। আবার কিবোর্ডকেও কিন্তু ৫ ভাগে ভাগ করা হয়েছে। হুম। হ্যাঁ। আচ্ছা, কিবোর্ডের এটা কি আইডিয়া আছে কোনো, কিবোর্ডকে যে ৫ ভাগে ভাগ করা হয়েছে কি কি? আম, না। আচ্ছা, কিবোর্ডকে ৫ ভাগের মধ্যে একটা হচ্ছে ফাংশনাল কি। তোমার হুম। কিবোর্ডে দেখো F1 থেকে F12 বা এখানে ১২টা কি আছে, আছে না? F1 F2 না, নাই আমার কাছে ল্যাপটপ আছে। ল্যাপটপের বাটনে F1 F2 F3 F4 F5 F6 F7 F8 এগুলো আছে না? না, নাই। আচ্ছা, তোমার কিবোর্ডের বাটন মানে একটা পিকচার আমাকে পরে দিও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওখানে যাই হোক একটা হচ্ছে ফাংশনাল কি। আমরা সামান্য কিছু কাজ যখন করি তখন আমরা ফাংশনাল কি ব্যবহার করি, এটা খুব একটা ব্যবহার হয় না যখন আমরা সাধারণত উইন্ডোজ সেট আপ দিই বা সাধারণত কোনো কিছু প্রবলেম হয় সেই ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাঁ। যেহেতু তোমার এখানে কিবোর্ডটা নাই, আমি আসলে বললেও তুমি বুঝবা না যে কোনটা দিয়ে কোন কাজ করে, তুমি আমাকে ছবি দিও পরে আমি বলে দিব না। আর আচ্ছা। সাধারণত চেষ্টা করবা হচ্ছে যদি তুমি ভালো টাইপ শিখতে চাও সেই ক্ষেত্রে এক্সট্রা একটা কিবোর্ড ইউজ করবা। অলওয়েজ হ্যাঁ। এক্সট্রা একটা কিবোর্ড ইউজ করবা, ওইটা ইউজ করলে তোমার জন্য ভালো হবে। আচ্ছা, এরপরে ফাংশনাল কি একটা আছে আর একটা হচ্ছে নিউমেরিক কি। নিউমেরিক কি হচ্ছে সাধারণত 0 থেকে 9। ওকে, 0 থেকে জিরো 9। থেকে 9। হ্যাঁ, 9 এটা হচ্ছে নিউমেরিক কি। এবং হচ্ছে ক্যারেক্টার কি আছে, ABCD আছে না, এ হ্যাঁ। থেকে জেড, এগুলো হচ্ছে ক্যারেক্টার কি। আর সাধারণত হচ্ছে হেল্পিং কি আছে আমাদের। হেল্পিং কি হচ্ছে যেমন স্ক্যাপ, ESC লেখা আছে না। হ্যাঁ। হ্যাঁ, ESC লেখা আছে, স্ক্যাপ, ট্যাব, ক্যাপস লক, তারপর শিফট কন্ট্রোল, উইন্ডো বা স্টার্ট অল্টার স্পেস, এইগুলা যেগুলো আছে এগুলাকে আমরা হচ্ছে সাধারণত হেল্পিং কি বলি। ওকে। হুম। আচ্ছা, আর একটা কি আছে সেটাকে বলে স্পেশাল কি। স্পেশাল কি বলার কারণ হচ্ছে এটা আমরা সাধারণত মাঝে মধ্যে ব্যবহার করি, সবসময় ব্যবহার হয় না, এটা হচ্ছে তোমার কিবোর্ডে নাই। হ্যাঁ, তোমার কিবোর্ডে নাই, বাট কিছু কিছু বাটন আছে। নাম্বার লক বলতে কোনো বাটন আছে? কি? নাম্বার লক, বানানটা থাকবে NUMLOC, নাম লক লেখা থাকবে, এরকম কোনো বাটন ও, আছে? না, নাই। নাই। আচ্ছা, ইনসার্ট বাটন আছে, হোম, পেজ আপ, তারপরে ডিল ইন, পেজ ডাউন। না, এরকম বাটন নাই। আচ্ছা, এইগুলা যে কিবোর্ডের কি বলে ল্যাপটপের হইতেছে বাটনের পরিমাণ কম থাকে, যার আচ্ছা। কারণে অনেক ইয়া থাকে না আর কি। থাকে না এটা ঠিক না, থাকে মানে হিডেন থাকে। আমাকে F1 একটা, সরি FN একটা বাটন আছে না, FN। হ্যাঁ। হ্যাঁ, ওইটা দিয়ে আমরা তখন ব্যবহার করি। আচ্ছা, ওইটাকে স্পেশাল কি বলা হয় তাহলে। কিবোর্ডের কিবোর্ড কয় প্রকার, 5 প্রকার। হুম। ঠিক আছে। তো কিবোর্ডকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ফাংশনাল কি, 2 হচ্ছে নিউমেরিক কি, 3 হচ্ছে ক্যারেক্টার কি, 4 হচ্ছে হেল্পিং কি, 5 হচ্ছে স্পেশাল কি। ওকে। হুম। আচ্ছা, এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আবার যাই। দেখো আমি এখানে ক্লিক করলাম, তো ওপেন হয়েছে। অথবা তুমি কিবোর্ডেই করতে পারো, উইন্ডোর এন্টার, আর একটা এন্টার। ওকে। হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে দেখো, এইখানে স্ক্রিন তো দেখতে পাচ্ছ তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে লেখা আছে কি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ। ওকে। হুম।
আচ্ছা, হুম, এখন এই যে অংশটা, তার উপরে লেখা আছে ডকুমেন্ট, লেখা আছে ওয়ার্ড, তাই না? হ্যাঁ, আচ্ছা, এই যে ওয়ার্ড কথা লেখা, ডকুমেন্ট কথাটা লেখা, এই অংশটাকে বলা হয় টাইটেল বার। হুম, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এরপরে তার ঠিক নিচে যেগুলো আছে লেখা আছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এইগুলাকে বলা হয় মেনু বার। হুম, কি বলা হয়? মেনু বার। মেনু বার। এটার আর একটা নাম, আরো দুইটা নাম আছে, এক হচ্ছে রিবন, হ্যাঁ, একটা রিবন, আর একটা হচ্ছে ট্যাব, মানে তিনটা নাম: মেনু বার, হুম, দেন হচ্ছে ট্যাব, দেন হচ্ছে রিবন। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তার ঠিক নিচে যে বারগুলো আছে এইগুলাকে বলা হয় সাব মেনু বার। কি বলা হয়? হুম, সাব মেনু বার। আচ্ছা, আর সাব মেনু বারের আন্ডারে কিছু থাকে আবার, যে একটা আমরা যখন ড্রপ ডাউনে ক্লিক করি, এই যে যখন আমরা ড্রপ ডাউনে ক্লিক করতেছি তখন আমরা কিছু অপশন পাচ্ছি বা আমরা ফরম্যাট পাচ্ছি, তাই না? তো হ্যাঁ, এইগুলাকে বলা হয় ফরম্যাটিং টুল বার। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এখানে একটা স্ক্রল আছে, তাই না? এটাকে কি বলে? আম, এটাকে বলে ভার্টিক্যাল স্ক্রল বার। ভার্টিক্যাল, ভার্টিক্যাল। হ্যাঁ, ভার্টিক্যাল স্ক্রল বার। ঠিক আছে? ভার্টিক্যাল হ্যাঁ, স্ক্রল বার। আচ্ছা, এটা হচ্ছে যেটা কিনা লম্বালম্বি থাকে সেটাকে আমরা ভার্টিক্যাল স্ক্রল বার বলি, আর যেটা একদম আড়াআড়ি করে থাকে সেটাকে আমরা হরিজন্টাল, হরিজন্টাল স্ক্রল বার বলে। ঠিক আছে? আচ্ছা, এখন এই বারটা কোথায়? এই বারটা হচ্ছে আমি যখন কন্ট্রোল প্রেস করে, আমরা যখন মাউসের যে একদম মাঝখানে যে বাটনটা আছে এটাকে আমরা স্ক্রল বলি, স্ক্রল করলে এই যে চলে আসে একটা। ঠিক আছে? এই যে, ওকে, এটাকে বলে স্ক্রল বার। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তাহলে ফাইল মেনু থেকে স্টার্ট করি, হ্যাঁ? যেহেতু এটা প্রথম দিকে আছে, আমরা ফাইল থেকে স্টার্ট করি। যেহেতু রাত হয়ে গেছে বেশি, আসলে ক্লাস তো অতটা সময় কন্টিনিউ করতে পারবো না, হুম, অল্প সময় আজকে করাচ্ছি। আমার আচ্ছা, হচ্ছে আর একটা স্টুডেন্ট আছে, ও হচ্ছে মালয়েশিয়াতে চলে যাবে, তো ও, ও আবার হচ্ছে ওই ইয়া করতেছে, স্কলারশিপ পাইছে, এখন ওটার প্রসেসিং এর জন্য কাজ করতেছে, যার কারণে আমি ওরে ক্লাস আজকে করানোর কথা ছিল, এই জন্য আমি তোমাকে দেরিতে টাইম দিছি। আমি যদি জানতাম যে আজকে ক্লাস করবে না তাহলে আমি আরো আগে দিতাম। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা ফাইল থেকে স্টার্ট করি। তো এখানে ফাইলের প্রথমে আছে হচ্ছে, যদিও লেখা দেখা যাচ্ছে হোম, হোমটা আসলে তো না, এটার ফার্স্ট হচ্ছে নিউ। হ্যাঁ। আচ্ছা, নিউ এর কাজ কি? নিউ এর কাজ হচ্ছে নতুন একটা মানে পেজ খোলা। হ্যাঁ, পেজ না, এটা একটা ডকুমেন্ট খোলা। হ্যাঁ, ডকুমেন্ট। হ্যাঁ, নতুন ডকুমেন্ট খোলার জন্য। তাহলে নিউ, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এটার কিবোর্ড কমান্ড কি? এটার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এ, হ্যাঁ, ঠিক আছে? কন্ট্রোল হ্যাঁ, এন। আচ্ছা, এরপরে হচ্ছে ওপেন। ওপেনের কাজ তো বুঝোই, এখানে তো আসলে এক্সট্রা করে বলার কিছু নাই। নতুন একটা ফাইল বা নতুন না, মানে পুরাতন একটা ফাইল ওপেন করার জন্য হ্যাঁ। আমরা ওপেন ব্যবহার করি। ওপেনের কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল ও। কন্ট্রোল প্লাস ও। হ্যাঁ, এরপরে সেভের কিবোর্ড কমান্ডটা হচ্ছে কি? কন্ট্রোল প্লাস সেভ, এস, এস। এস। এস, হ্যাঁ। আচ্ছা, সেভ এজ এর কিবোর্ড কমান্ড কি? হ্যাঁ, সেভ। সেভ অ্যাজ, এই যে নিচে আছে সেভ ও, অ্যাজ। সেভ এস। হ্যাঁ, এটার কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল প্লাস ভি। হুম, কন্ট্রোল প্লাস ভি। না, কন্ট্রোল প্লাস ভি না। এখানে হচ্ছে, এখান থেকে সেভ এর কিবোর্ড, এটা হচ্ছে সেভটা সাধারণত আমরা ব্যবহার করি কেন, আগে সেটা বলো তো।
সেভ করি যাতে ওই ডকুমেন্টটা যেন আমরা সেভ করি, মানে আরেকটা ফাইলের সাথে আমরা সংরক্ষণ করি স্যার। আচ্ছা, তাহলে সেভ অ্যাজটা কেন দিছে? সেভ এস মানে যে কোনো একটা অপশন দিতে পারে আর কি, মানে আপনি কোন ফাইলে সেভ করতে চান। না, ওইরকম না। আচ্ছা, এখানে সেভের কাজটা হচ্ছে আমরা যখন কাজ করি তখন হুম, ওই ফাইলটা যদি আমার সেভ করার দরকার হয় তাহলে আমি সেভ ব্যবহার করি, কিন্তু হ্যাঁ। তারপরেও সেভ অ্যাজ একটা অপশন দিছে। আচ্ছা, সেভ অ্যাজ এর কিবোর্ড কমান্ড হচ্ছে F10। F10। ঠিক আছে, F10 প্রেস করলে সেভ অ্যাজটার কাজ করে। আচ্ছা, সেভ অ্যাজ হচ্ছে কাজ হচ্ছে তোমার ধরো একটা ফাইলে তুমি কাজ করছো, হুম। যেমন ধরো আমি গুগল থেকে কিছু লিখে নিয়ে আসি এখান থেকে। আচ্ছা ম্যাম, একটা ছবি দিছিলাম হোয়াটসঅ্যাপে কিবোর্ডে। হোয়াটসঅ্যাপে কিবোর্ডের না? হুম। ও আচ্ছা আচ্ছা, তোমার কিবোর্ডে তো তোমারটা কি মানে নোটবুক নাকি হচ্ছে ল্যাপটপ? ল্যাপটপ এটা। ল্যাপটপ না? আচ্ছা, আমি তো আসলে এরকম বাটন দেখি নাই যে এই কয়টা বাটন থাকে। ঠিক আমারটা আছে, অন্য ডিভাইস তো ম্যাম, তাই আর কি, এটা মানে গুগল ক্রোমের এই ল্যাপটপ আর। গুগল ক্রমের ল্যাপটপ, এটা কি কোন ইয়া কোম্পানি? এটা অ্যাসার। স্যার না? হুম। আচ্ছা, এই জন্য এদের বাটনের পরিমাণ কম। হুম। ইভেন এইখান থেকে অল্টার পাওয়ার বার আছে, কিন্তু এখানে উইন্ডো কিটা নাই। না, আচ্ছা, এটা গুগল সিস্টেম আর কি, এটা মানে আচ্ছা, ল্যাপটপটা গুগল সিস্টেম। বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তোমার হচ্ছে যেটা করতে হবে ওই মানে সাধারণত একটা কিবোর্ড, এক্সট্রা কিবোর্ড ইউজ করতে হবে, নাহলে কাজ বোধহয় অনেক স্লো করবে, তোমার অল্প কাজ করতে পারবা। আচ্ছা, আমি আচ্ছা। কিছু লেখা নিয়ে আসি, না লিখে লিখতে কিন্তু টাইম লাগে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমি একটা লেখা লিখলাম, হ্যাঁ, এটা আমি সেভ করব। তাহলে আমি ফাইলে গেলাম, সেভে গেলাম, এবং আমি দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে আমি একটা ড্রাইভে যাব। হুম। ড্রাইভে যাওয়ার পরে আমি ধরো আমি গুগল দিয়ে একটা ফাইল আমি সেভ করলাম। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমি এই ফাইলটা সেভ করছি। এখন দেখো আমি যখনই আহ, এই ফাইলটা যখন আমি নিব, আচ্ছা আমি কোন ড্রাইভে সেভ করছি আমি নিজেই ভুলে গেছি। এটা কোন ড্রাইভে সেভ করছি তুমি খেয়াল করছো নাকি? আচ্ছা, আমি আম, ই ড্রাইভে করছি। আচ্ছা, এখন দেখো আমি যখন ওপেন করতেছি ফাইলটা ওপেন হয়েছে না? হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমি এই লেখাটা লিখছি। আচ্ছা, লিখার পরে ফাইল, সেভ অ্যাজ, দিস পিসি, দেন আমি আবার ই ড্রাইভেই গেলাম, যেহেতু আমি ই ড্রাইভে রাখছি। আমি গুগল এখানে দিয়ে আমি ওয়ান লিখলাম, ওয়ান লিখে আবার সেভ দিলাম। আচ্ছা, হুম। এখন একটা জিনিস খেয়াল করো যে আমি ক্লোজ দিলাম, আমি আমার এখানে দুইটা ফাইল আছে। আচ্ছা। আচ্ছা, গুগল ওয়ান দিয়ে একটা আছে, একটা গুগল দিয়ে আছে। তাহলে আমি যখন লিখছি, লেখাটা লেখার পরে তখন কিন্তু আমি কি করছি, তখন আমি সেভ অ্যাজ ব্যবহার করছি। আবার আমি যখন কিনা যখন কিনা গুগল মানে আরও কিছু টাইপ করছি, টাইপ করার পরে তখন আর আমি সেভ দেই নাই, আমি কি করছি, তখন আমি সেভ সেভ অ্যাজ এস। ব্যবহার করছি। আচ্ছা, এই এখন এই কাজটা কেন করলাম, এটা হচ্ছে কি হয়, যেমন ধরো তুমি একটা ফাইল তৈরি করছো, এখন ফাইল তৈরি করার পরে তুমি চাচ্ছ যে ওই ফাইলের মধ্যে আরও কিছু ইনফরমেশন দিবা। এখন ইনফরমেশন দেওয়ার পরে তুমি চাচ্ছ যে ওই যে আগে যে ফাইলটা করছো সেটাও থাকবে, আবার নতুন করে ইনফরমেশন দিছো সেটাও থাকবে, দুইটা ফাইলই তোমার থাকবে। তো আমরা যখন কিনা সাধারণত ফাইলের সেভটা ক্লিক করে বসি,
তখন আর পুরাতন ফাইল আর পুরাতন থাকে না, সেটা নতুনভাবে সেভ হয়। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, যখন আমি সেভ অ্যাজ ব্যবহার করি, তাহলে সাধারণত পুরাতন ফাইলটা আমি আরেকটা নামে সেভ করি, যাতে কিনা আমার পুরাতন ফাইলটাও থাকে, নতুন ফাইলটাও থাকে। হ্যাঁ, বুঝতে পারছো কেন সেভ অ্যাজ ব্যবহার করি? হ্যাঁ, আচ্ছা। মানে পুরাতন ফাইলটা আর কি। হ্যাঁ, নতুন অন্য আরেকটা নামে, কারণ সেভ দিয়ে যদি আমি ক্লিক করি, তাইলে তো কি হবে, তাইলে তোর পুরাতন ফাইলটা থাকলো না, ওটা হুম, নতুন করে আরেকটা হচ্ছে সেভ হবে। কিন্তু পুরাতন ফাইলে আমি এখন নাম চেঞ্জ করছি, করছি না? হ্যাঁ, কারণ পুরাতন ফাইলে যেই নাম আছে ওই একই নামে তো আর আমি আরেকটা ফাইল মানে সেভ করতে পারবো না, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটার একটা সংজ্ঞা আছে। সংজ্ঞা হচ্ছে পুরাতন ফাইলকে নতুন অন্য আরেকটি নামে সংরক্ষণ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়, এবং এটার কিবোর্ড কমান্ড হচ্ছে F10। হ্যাঁ, যেটা তোমার কিবোর্ডে নাই আর কি। হুম, আচ্ছা, এরপরে হচ্ছে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তুমি যতই ভালো কাজ পারো না কেন, যদি তুমি প্রিন্ট করতে না পারো, তাহলে তোমার কাজটা কিন্তু বৃথা। সো প্রিন্ট করাটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা শিখতে হয়। আচ্ছা, প্রিন্ট অনেক বড় জিনিস, তো আমি আজকে যেহেতু অল্প ক্লাস করাবো, সেহেতু আমি আজকে প্রিন্টের ধারণা দিচ্ছি না। ঠিক আছে? আমি আচ্ছা, আজকে প্রিন্টের ধারণা না দিয়ে আমি ছোট যে অল্প কিছু জিনিস আছে সেটা আমি ধারণা দিই। ইভেন আমি আজকে ক্লিপবোর্ডের ধারণা আজকে দিব না, কারণ তোমার ক্লিপবোর্ড ধারণাটা ভালো করে বুঝতে হবে। তুমি কি আচ্ছা। মাইক্রোসফট অফিসে মানে কখনো শিখছো? অফিস অ্যাপ্লিকেশন, ওয়ার্ড, এক্সেল, এগুলো কখনো শিখছো? এটা মোটামুটি শিখছি। ও আচ্ছা, মোটামুটি শিখলে তাহলে তোমার আর কি মানে আইডিয়া আছে, হুম। চাইলে হয়তো কঠিন হবে না। তাহলে আমি কি এই অংশটা শিখাবো? কোনটা মিস? ক্লিপবোর্ড, ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড। হ্যাঁ। ইয়েস মিস। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, ক্লিপবোর্ড কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা এটা কি জানো, এটার কাজ ধারণা আছে ক্লিপবোর্ডের কাজ সম্পর্কে? আম, না, এটা জানি না। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা লেখা আছে পেস্ট, লেখা আছে হুম, মার্জ ফরম্যাটিং, লেখা আছে পিকচার, লেখা আছে। হ্যাঁ, হুম, এখানে এগুলো লেখা আছে। আচ্ছা, এখানে একটা ব্রাশ আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটাকে বলা হয় ফরম্যাট পেইন্টার, আর এখানে কপি আছে, কাট আছে। আচ্ছা, এখন আমি ফরম্যাট পেইন্টারের কাজটা আগে দেখাই। ক্লিপবোর্ডের এই যে 1 2 3 4টা অংশ আছে। 4টা অংশের মধ্যে প্রথম অংশ আছে হচ্ছে ধরো কাট, কপি, ব্রাশ। ব্রাশটা হুম, হচ্ছে ফরম্যাট পেইন্টার। কপি কাট তুমি এমনিই পারো, এটা সম্পর্কে আইডিয়া দেওয়ার কিছু নাই। আচ্ছা, আমি ফরম্যাট পেইন্টার সম্পর্কে বলি। ফরম্যাট পেইন্টারটা হচ্ছে কি, যেমন ধরো তুমি এখন এইখানে একটা টেক্সট ইউজ করছো, সেটাতে তুমি ধরো রেড কালার করলা, তুমি এটার ফন্টের সাইজ বাড়ায় দিলা, ধরো এটা ইটালিক করলা, এই যে একটা ফরম্যাট করলা, এখন তুমি কি চাচ্ছো মাঝখানে মাঝখানে আরো কিছু ওয়ার্ডে কি এই ফরম্যাটটাই ব্যবহার করবা। ঠিক হুম, আছে? এখন এই তো বারবার করে তো তুমি সিলেক্ট করবা, কাজ করবা, তখন তোমার জন্য দেখা যাচ্ছে বিরক্তিকর হয়ে যাবে। এখন তুমি বলতে পারো তাহলে তো আমি একটা কাজ করতে পারি, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে তো আমি এইভাবেও কাজ করতে পারি। হ্যাঁ, সেটাও করা যায়, সেটাও কোনো সমস্যা নাই। কিন্তু ওই কাজটা চাইতে সবচেয়ে সহজ হচ্ছে কোনটা দেখো, তুমি এই যে লেখাটা সিলেক্ট করবা, ফরম্যাট পেইন্টারে অবশ্যই ডাবল ক্লিক করবা। আচ্ছা, একটা ক্লিক না, ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে যেটা হয়, দেখো আমি আবার একটু দেখাই, আমি যদি একটা ক্লিক করি, যেমন এই যে সিলেক্ট করলাম, একটা ক্লিক করলাম, তাহলে আমি যে টান দিছি চলে গেছে, ব্রাশটা কি আর আছে? না, নাই। কিন্তু আমি যদি এটা ডাবল ক্লিক করি, দেখো ব্রাশটা কিন্তু রয়ে গেছে। এবং আমি আচ্ছা, এই ফরম্যাটটা হচ্ছে যখন অ্যাপ্লাই করতেছি, দেখো ইচ্ছা মতো আমি অ্যাপ্লাই করতেছি। ও, তার মানে এইটার কাজ হচ্ছে কি, আমি যখন একটা নির্দিষ্ট একটা ফরম্যাট, আমরা একাধিক ওয়ার্ড বা সেন্টেন্স বা টেক্সট যাই বলি না কেন, যেখানে যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে হুম, আমি হচ্ছে ফরম্যাট পেইন্টারের মানে অ্যাপ্লাই করব। ওকে। হুম, আচ্ছা, এখন ফরম্যাট পেইন্টার ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমার এই যে ফরম্যাট আছে, আমি এই সব ফরম্যাট ব্যবহার করছি, ব্যবহার করার পরে এই ফরম্যাটটা তুলে দিব, তাহলে আমি কি করব, এই যে উপরে ঠিক আছে, এখানে লেখা আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, ক্লিক করব, সব ফরম্যাট চলে যাবে। এটা কি এটা কি ক্লিয়ার? হ্যাঁ,
আচ্ছা, তাহলে আমি যদি ফরম্যাট দিতে চাই অনেকগুলো ফরম্যাট, সেই ক্ষেত্রেও আমি কি ব্যবহার করতে পারি? ফরম্যাট পেইন্টার। আর যদি ফরম্যাট তুলে ফেলতে চাই তাহলে ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার অল ফরম্যাটিংটা ইউজ করলে। আচ্ছা, আমি আবার দেখাই। আমি যেমন কি বলছি, আমি এইখানে ফরম্যাট করছি, হুম। ঠিক আছে, ফরম্যাট ব্যবহার করছি। এখন আমি চাইলাম হচ্ছে এই ফরম্যাটটা আমি একাধিক জায়গায় ব্যবহার করব, তাহলে আমি প্রথমে কি করব? এটা একটুখানি সিলেক্ট করলে হয়, যে আমি এতটুকু সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিয়ার ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করছি। হ্যাঁ, এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ, এটা। আচ্ছা, এখন আমি দেখো, আমি আমি জাস্ট ক্লিক করতেছি, ক্লিক করতেছি, তাহলে কি হচ্ছে? ওই ফরম্যাটটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তাই না? হুম। আচ্ছা, এখন আমি ফরম্যাট পেজারে ক্লিক করে ব্রাশটা ওখানে আমি মানে চেঞ্জ করে ফেললাম, এখন আর ব্রাশটা নাই। এখন এরকম হইতে পারে যে আমি তো ফরম্যাট করছি, কিন্তু ফরম্যাট করার পরে আমি আসলে এখন এই ফরম্যাটটা অ্যাকচুয়ালি যাচ্ছি না, আমি যাচ্ছি যে আমার একটা ফরম্যাটও থাকবে না। এখন বলতে পারো কন্ট্রোল জেড দিলেই হয়। কন্ট্রোল জেড আমি কয়বার দিব, তাই না? হুম। তো এর জন্য কি করতে হবে? এর জন্য সবগুলা সিলেক্ট করতে হবে। আমরা কন্ট্রোল এ দিয়েই সিলেক্ট করে আমি এখানে আমি এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং দিতে পারি, তাহলে কি হুম। ফরম্যাটটা চলে গেছে? ক্লিয়ার এটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে ফরম্যাট পেইন্টারের কাজ তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো ক্লিপবোর্ডের কাজ কি। ক্লিপবোর্ডের কাজ হচ্ছে কি, ধরো তুমি এমন কোনো হচ্ছে এমন হয়তো এমন হলো তুমি একটা ডকুমেন্ট, বড় একটা ডকুমেন্ট তৈরি করছো। হ্যাঁ, ধরো তুমি হচ্ছে তোমাকে ভার্সিটি থেকে এমন একটা অ্যাসাইনমেন্ট দিছে, যে অ্যাসাইনমেন্টে অনেক বিশাল, ধরো প্রায় 30-25 মানে 40টা পেজ পর্যন্ত চলে গেছে তোমার অ্যাসাইনমেন্টটা। এখন তোমাকে বলছে এত বড় অ্যাসাইনমেন্ট দরকার নাই, তুমি এটাকে কি করো, তুমি এটাকে হচ্ছে 40 পেজের, তো তুমি এটাকে ধরো 30 পেজ করো, এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লেখাগুলাই হচ্ছে তুমি তোমার ফাইলে রাখো। এখন তুমি তো আহ, মানে বলতে পারো যে ঠিক আছে, আমার যেগুলো দরকার নাই আমি সেগুলো ডিলিট করে দিব, হ্যাঁ। এটা বলতে পারো। এখন ওই রকম করলে হয় কি, যে আমি আসলে বুঝতে পারি না যে কখন মানে কোন কোন লেখা রাখলে আমার ডকুমেন্টটা আসলে সুন্দর হবে। তো এজন্য কি করতে হয়, যে এই ক্লিপবোর্ডটা ইউজ করতে হয়। যেমন হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এইখান থেকে পেস্ট করলাম, সরি, আমি কন্ট্রোল সি দিব, ভুলে গেছি। কন্ট্রোল সি দিব, দেখো এখানে রয়ে গেছে, কন্ট্রোল সি হয়ে গেছে, কন্ট্রোল সি। তো আমার এইগুলো সব হচ্ছে কি হচ্ছে, এখানে কপি হচ্ছে। এখন এটার সুবিধাটা তাহলে কি হইলো? আমি কন্ট্রোল সি দিয়ে আসলে কি উপকার পাইলাম? দেখো, আমি একটা কন্ট্রোল এন দিয়ে একটা ফাইল আনলাম, জাস্ট মনে করো যে আমি চাচ্ছি যে এই লাইনটা আমি প্রথমে ব্যবহার করবো, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, তাহলে কি আমার একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে না? হ্যাঁ। এই বিষয়টা কি আসলে বুঝতে পারছো? যে আমি হ্যাঁ। কি, হ্যাঁ। এখন এটা কেন করছি, এটা হচ্ছে এমন হইলো যে এটাতে আমার সুবিধাটা হচ্ছে কি, যে অ্যাকচুয়ালি আমি কতটুকু ছোট করলে এবং কোন লেখাগুলা আমি এখানে ব্যবহার করলে আমার ডকুমেন্টটা আসলে ভালো হবে, হুম। ঠিক আছে, এর জন্যই ক্লিপবোর্ডটা ইউজ হয়। এখন যদি বলি যে ডিলিট করে ফেলি, ডিলিট করলে এমনও হইতে পারে যে আমি ফাইল ডিলিট করে ফেলছি, লেখা ডিলিট করে ফেলছি, কিন্তু আমাকে হুট করে টিচার বলল কি যে এইটাতে তো এই লাইনটা নাই, এটাতে তো ওই লাইনটা নাই, তাহলে মানে আবার পুনরায় তোমাকে ফাইল করতে দিল, কিন্তু তুমি তো ফাইল ডিলিট করে ফেলছো, তখন কি আর তুমি এটা করতে পারবা? না। এর জন্য একটা মাস্টার ফাইল রাখতে হয়, এবং ওই ওই পরের ডকুমেন্টটা তৈরি করতে হয় ক্লিপবোর্ডের মাধ্যমে। হুম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আমি আসলে আজকে আর বেশি কন্টিনিউ করলাম না, রাত হয়ে গেছে তো। তোমার কি হুম। ক্লাস করতে বোরিং লাগছে কোনো? না ম্যাম। না বুঝতে সুবিধা হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে মানে না বুঝতে পারলে অবশ্যই বলবা, হ্যাঁ, যদি। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে মতো আল্লাহ হাফেজ, হ্যাঁ। আচ্ছা ম্যাম। আচ্ছা, তো আমি কালকে। কালকে আমার আমার মনে হয় আমার স্টুডেন্ট ক্লাস করবে না, হ্যাঁ। কালকে আমি যদি ধরো অফিস থেকে 9টার মধ্যে বাসায় ফিরতে পারি, হুম। তাইলে কালকেও আমার 10টায় ক্লাস করতে হবে। হ্যাঁ।
ঠিক আছে? 10টায় ক্লাস করতে হবে। আর তুমি জানো কি না, ওই আমি যদি মানে আমার মনে হয় 3 দিন অফিস আছে, 3 দিন অফিস করার পরে তখন যদি আমি ধরো আহ, হচ্ছে আমি এটা কি বলবো, এটা হচ্ছে মানে জবটা যখন ছেড়ে দিব তখন দেখা গেছে যে আমি তোমার রেগুলার ক্লাস করাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আপাতত হয়তো কয়দিন তোমার একটু লেট হবে। 10টা বাজে ক্লাস করতে সমস্যা? না ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।